আছো সবাই? আশা করি ভালো আছো। ফোর্থ ইয়ারের স্টুডেন্ট তোমরা যারা ইন কোর্স এবং টেস্ট পরীক্ষা দিছো তাদের জন্য আজকের আমার এই ক্লাস। এই ক্লাসটা করার পর তোমাদের বেশ কিছু টপিক যেখানে তোমরা ভুল ভ্রান্তি করে থাকো সেইগুলা ক্লিয়ার হয়ে যেতে পারবা। তাই তোমাদের যে আপকামিং যে এক্সাম অর্থাৎ যে পরীক্ষা হবে কয়েকদিনের মধ্যেই বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের, সেই পরীক্ষায় আজকের ক্লাসের যে নলেজ বা যে অনুধাবন যে আলোচনাটা আমি করব সেটা তোমাদের অনেক কাজে আসবে আশা করি। কারণ একটা এক্সাম দেওয়ার পরে সেই এক্সামের যে ভুল ত্রুটিগুলা সেইগুলা যদি আমরা শুধরে না নিতে পারি তাহলে পরবর্তী এক্সামে সেটার প্রতিফলন আমরা ঘটাইতে পারি না। যদি এক্সাম দিলাম জাস্ট আমরা একটা নাম্বার পাইলাম, সেই নাম্বার নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলে ভুল ত্রুটিগুলা জানা এবং সেইগুলা সমাধান করে নিয়ে পরবর্তীতে যেন আর সেই ভুল ত্রুটি না হয় সেই সুযোগটা কিন্তু আর থাকে না। তা সেই কারণেই যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষা খুব সামনে, খুবই সন্নিকটে, অলরেডি আমি যত তোমাদের শুরু হয়েছে, কিন্তু আমাদের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা খুব বেশি দিন আর বাকি নাই। এই পরীক্ষাটা হয় না এখনো, এটা তোমাদের বাকি আছে। তো সেই কারণে আমি এই যে ইনকোর্স এবং টেস্ট যে এক্সাম আমরা কিছুদিন আগে অনলাইনে নিচ্ছি তারই খাতা তো আমি দেখছি। খাতা দেখার সময় তোমাদের যে কমন ভুল ত্রুটিগুলো আমার চোখে পড়ছে সেই বিষয়গুলাই আজকে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি। তাই প্রথমেই আমরা যে ইনকোর্স যেটা ছিল সেটা নিয়ে আলোচনা করব। আমি দেখতে পাচ্ছি আমার সাথে 6 জন অলরেডি যুক্ত হয়েছে। যদি তোমরা ক্লিয়ার দেখতে পাও তাহলে একটু রেসপন্স করবা, বা যদি কোনো ধরনের কোনো সমস্যা ফিল করো তাহলেও রেসপন্স করবা। যদি দেখতে পাও শুনতে পাও ঠিক মতো, কোনো সমস্যা যদি না থাকে তাহলে লাইক দিয়ে অথবা যে কোনো একটা লাভ সিম্বল দিয়ে আমাকে একটু ইনফর্ম করো যে তোমরা সঠিকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ। ওকে, তাহলে আমার সাথে যারা আছো তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা আমার সাথে এখনো যুক্ত হয় নাই বা হতে পারে নাই তাদের ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হলো, এই ক্লাসটা তো রেকর্ড থাকবে, অবশ্যই ক্লাসটা তোমরা অবশ্যই একবার দেখে নিবা। তাহলে দেখবা যে এক্সামটা তুমি দিলা সেখানকার যে কমন ভুল ত্রুটিগুলো আছে সেটা শুধরে যাবে এবং ফাইনাল এক্সামে গিয়ে সেই ভুল ত্রুটিগুলো আর হবে না আশা করি। তাহলে প্রথমেই আমরা ইনকোর্স নিয়ে আলোচনা করি। দেখো, ইনকোর্সের যে প্রশ্নটা আমার সামনে আসছে, আমার ল্যাপটপ স্ক্রিনে রয়েছে, সেই প্রথম প্রশ্নটা একটু বলি যে বায়োটেকনোলজি শব্দটার প্রবক্তা কে? দেখো, এটা তোমরা ম্যাক্সিমামই ভালো লিখছো, সবাই ঠিক লিখছো যে কার্ল এরিকি নামে একজন ভদ্রলোক, উনি বায়োটেকনোলজি শব্দটার প্রবক্তা। কোনো সমস্যা নেই, এটা একটা জ্ঞানের বিষয়, কোনো সমস্যা নেই। এর সাথে কিছু তথ্য তোমাকে জেনে রাখতে হবে যে বায়োটেকনোলজি কি, কোন প্রেক্ষিতে এই বায়োটেকনোলজি শব্দটার আবির্ভাব হয়েছে, কখন থেকে এই শব্দটার প্রচলন হয়েছে, এই বিষয়গুলো আনুষঙ্গিক জেনে রাখতে হবে, যেটা তোমার হলো আগামী পরীক্ষাতে কাজে আসতে পারে। খেয়াল করো, তাহলে আমরা যদি দেখি তাহলে বায়ো আর টেকনোলজি দুইটা শব্দ মিলে বায়োটেকনোলজি শব্দটা এসছে। তাহলে বায়ো শব্দের অর্থ আমরা বুঝি জীব, আর টেকনোলজি শব্দের অর্থ হলো প্রযুক্তি। অর্থাৎ জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে যদি তুমি কোনো প্রযুক্তি উদ্ভাবন করো, অর্থাৎ মানব কল্যাণে কোনো প্যাটার্ন তৈরি করো, তাহলে সেইটাকে আমরা বলে থাকি বায়োটেকনোলজি। তাহলে এই বায়োটেকনোলজি একটা স্বতন্ত্র সাবজেক্ট হিসাবে জীববিজ্ঞানের থেকে আলাদা, জীববিজ্ঞানের থেকেই মূলত এইটার উদ্ভব হয়ে স্বতন্ত্র সাবজেক্ট হিসাবে 1970 সালের দিকে আবির্ভূত হয়েছে। এখন নানান ইউনিভার্সিটিতে এই বায়োটেকনোলজি সাবজেক্ট পড়ানো হয়ে থাকে। বাংলাদেশেরই কয়েকটা ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজি, শুধু বায়োটেকনোলজি না, বায়োটেকনোলজির যে আলাদা একটা পার্ট আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়েও কিন্তু আলাদা সাবজেক্ট হিসাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংও কিন্তু পড়ানো হয়ে থাকে। তাহলে 1970 সালের দিকে এই নতুন সাবজেক্ট হিসাবে বায়োটেকনোলজি সাবজেক্টটার কি আবির্ভাব ঘটে, যেটা মূলত আগেকার দিনে 70 পূর্ব যে দিনগুলা, সেই সময় এই উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে এবং প্রাণী বিজ্ঞান, মূলত উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে আলোচনা হইতো। পরবর্তীতে বায়োটেকনোলজি নামক সাবজেক্ট হিসাবে আবির্ভূত হয়। তাহলে এই শব্দটার প্রবক্তা হলো কার্ল এরিকি। তোমরা
তোমরা এটা আমি যাদের খাতা দেখলাম সবাই ঠিক লিখছো, আমি কারোর পাই নাই এই খাতাগুলোতে যে তারা ভুল লিখছো। ওকে, তাহলে এটা নিয়ে আর খুব বেশি আলোচনা নাই। এখানে যেটা সেটা হলো যে বায়োটেকনোলজি শব্দটা কোথা থেকে আসলো, কবে থেকে সেটা প্রবর্তিত হলো, এই বিষয়গুলো একটু মানে তোমাদের মানে ধারণা রাখতে হবে। সেই ধারণাটা আমি কিছুটা দিলাম তোমাদের। এরপরে যদি আমরা 2 নম্বর প্রশ্ন দেখি, তাইলে হলো জিন ক্লোনিং এর সংজ্ঞা দাও। খেয়াল করো, ক্লোন শব্দের অর্থ আমরা যতটুকু জানি সেটা বুঝি, সেটা হলো হুবহু কপি। সাধারণভাবে আমরা কি বলতে পারি, ফটোকপি। তাহলে ফটোকপি আর এখানে ক্লোনের মধ্যে পার্থক্য কিন্তু আছে। ফটোকপিতে তুমি কালার যদি কোনো পেজ দাও তাহলে সেটা কি তার সাদা কালো কি ভার্সন সাধারণত এসে থাকে, বাট ক্লোনের ক্ষেত্রে একেবারে হুবহু হবে। অর্থাৎ যদি কালার দাও তাহলে কি সেখান থেকে কালার পেজই বের হবে, তাহলে সেটাকে কালার কপি বের হবে, তাহলে হুবহু কপিকেই মূলত আমরা বলে থাকি ক্লোন। তাহলে কথা হলো জিন ক্লোনিং কি? তাহলে জিনের হুবহু কপিকে কি বলা হবে, জিন ক্লোনিং। অর্থাৎ জিনের হুবহু কপি তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হবে জিন ক্লোনিং। তাহলে কিভাবে করা হয়? তাহলে আগে আমাদের জানতে হবে জিন কি। আমরা সবাই জানি যে ডিএনএর নির্দিষ্ট অংশ, যে অংশ কোনো একটা জীবের কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশে ভূমিকা রাখে, সেই ডিএনএর অংশকে সেই জীবের সেই বৈশিষ্ট্যের আমরা জিন বলে থাকি। তার মানে একদম সহজ ভাষায় জিন ইজ নাথিং বাট পার্ট অফ ডিএনএ। তাহলে জিন ক্লোনিং বলতে কি, ওই ডিএনএটারই হুবহু কপি তৈরি করা। তাহলে আমরা এখন কি করতে পারি, যে কোনো একটা জীবের কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশকারী ডিএনএ অংশটুকুকে আগে চিহ্নিত করব, তারপর সেখান থেকে কেটে বের করে এনে কোনো একটা মাধ্যমে যুক্ত করব, অর্থাৎ ভেক্টরের সাথে যুক্ত করব। করার পরে সেই জিনটাকে আমরা বা ডিএনএ সেই অংশটুকুর হাজার হাজার বা লাখ লাখ কপি আমরা তৈরি করে নিব। সেই প্রক্রিয়াটাকেই বলা হয় জিন ক্লোনিং। ওকে, তাহলে জিন ক্লোনিং এর সংজ্ঞা কিন্তু খুবই ইজি। যে জিন বলতে আমরা আগে জিনের সংজ্ঞা দিবা, ডিএনএ নির্দিষ্ট অংশ যাহা কি করে কোন জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে, সেই ডিএনএ সেই অংশকে সেই জীবের জিন বলা হয়। তাহলে এই জিনকে অর্থাৎ এই ডিএনএর অংশকে যখন আবার আমরা কোনো মাধ্যমকে ব্যবহার করে বা ভেক্টরকে ব্যবহার করে বা যে প্রক্রিয়ায় আমরা এই জিনের কি লক্ষ লক্ষ কি হুবহু কপি সৃষ্টি করি, সেই প্রক্রিয়াটাকে বলা হয় জিন ক্লোনিং। ওকে, এরপরে যেটা আছে দেখো, সেটা হলো দুটি আর ই এর নাম লিখো। আর ই, আর এ হলো রেস্ট্রিকশন আর ইতে হলো এনজাইম। তাহলে রেস্ট্রিকশন এনজাইম কি আগে আমাদের বুঝতে হবে, তারপরে আমরা দুইটা আর এর নাম জানবো। আর ই অনেক আছে, তাহলে রেস্ট্রিকশন এনজাইম অর্থাৎ আর ই কি সেটা আগে জানবো। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম, অর্থাৎ ডিএনএ কে আমি আগেই বলছি যে ডিএনএ হলো ডিএনএ নির্দিষ্ট অংশ যখন কোনো একটা জীবের কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে, ডিএনএ ওই অংশকে জিন বলা হচ্ছে, ওই বৈশিষ্ট্যের জিন। তাহলে এইটাকে যখন ক্লোন করতে হবে তখন কি কাটতে হবে, আমি বললাম ক্লোন করতে গেলে কাটতে হয়। তাহলে জিনকে বা ডিএনএর অংশকে কাটার জন্য যে সকল এনজাইম ব্যবহার করা হয়, সেই এনজাইমদেরকেই মূলত আমরা বলে থাকি যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। তার মানে দেখো যে আমরা সাধারণত কাটাকুটির ক্ষেত্রে সাধারণত আমরা ছুরি, কাঁচি, লেজার এইসব বিষয়গুলাই জেনে এসেছি, কিন্তু ডিএনএ কাটার ক্ষেত্রে এই ছুরি, কাঁচি, লেজার ব্যবহৃত হয় না। কি ব্যবহৃত হয়? বিশেষ রাসায়নিক পদার্থ। এই বিশেষ যে রাসায়নিক পদার্থ দিয়ে আমরা ডিএনএ এর অংশকে কেটে থাকি, সেই রাসায়নিক পদার্থকেই মূলত আমরা বলে থাকি হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। ওকে, তাহলে আর ই এর ইলাবোরেশন আমরা জানলাম, আর ই কি বা রেস্ট্রিকশন এনজাইম কি কি কাজ করে সেটা জানলাম। এখন প্রশ্ন হলো তাহলে এমন রেস্ট্রিকশন এনজাইম আছে কত? আজ থেকে প্রায় 20 বছর আগের হিসাব যদি বলি, তখনই প্রায় 250টা রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কার হয়েছিল, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম আবিষ্কার হয়েছিল। সেই 250-র মধ্যে আমি জাস্ট 2-3টা নাম একটু বলি, তোমাদের কাছে 2টা নাম জানতে চাইছিলাম। সেটার মধ্যে সবথেকে পরিচিত যেটা সেটা ইকোরারাই, ব্যাম, BAMH1, তারপর হিন্দ 2 বা হিন্দ 3, এমন প্রায় 250 মতো রেস্ট্রিকশন এনজাইম আজ থেকে প্রায় 20 বছর আগেই কি আবিষ্কার হয়ে গেছে। তাহলে এর মাঝে আরো আবিষ্কার হয়েছে, সেই তথ্যটা আমাদের বইয়ে আসলে ওইভাবে আসে নাই এখনো, তবে আরো অনেক আবিষ্কার হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। তাহলে এখানে যেটা খেয়াল রাখবা যে যদি 250 রেস্ট্রিকশন এনজাইমও হয়ে থাকে, তোমাদের বইয়ে পেয়ে থাকো,
তাহলে তাদের মধ্যে 250 রেস্ট্রিকশন এনজাইমের নাম কিন্তু সবার মুখস্থ থাকে না। তাই তোমরা যখন লিখবা তখন কমন এই যে প্রথম দিকে যে রেস্ট্রিকশন এনজাইমগুলো আবিষ্কার হয়েছিল তার মধ্যে অন্যতম হলো ইকোর আর1। ইকোর আর1 খেয়াল করো, ইকোলাই ব্যাকটেরিয়া থেকে এই রেস্ট্রিকশন এনজাইমটা পৃথক করা হয়েছিল, তাই তার নাম এমন হয়েছে ইকোর আর, ইকো আর1। ওকে, তাহলে এইটার নাম, দুইটার নাম আসলে ইকো আর1 এর নাম আসে। তারপরে যে BAMH1, BAMH1, HIND2, HIND3 এগুলা কিন্তু চলে আসে। তাই এমন কমন যারা আছে তাদের নামে যখনই দুইটা তিনটার কথা যাই বলুক না কেন, বা যদি কোনো রেস্ট্রিকশন এনজাইমের নাম দিয়ে বা উদাহরণ দিয়ে যদি রেস্ট্রিকশন এনজাইমের কার্যকারিতার উপরে কোনো প্রশ্ন লিখতে বলে যে রেস্ট্রিকশন এনজাইম কিভাবে কাজ করে, অবশ্যই সেখানে পরিচিত কোনো রেস্ট্রিকশন এনজাইমকে দিয়ে উদাহরণটা দিবা, তাইলে সেটা বেটার হবে। ওকে, আর পরিচিত কারা, প্রথম দিকে যারা আবিষ্কার হয়েছে এবং সর্বাধিক ব্যবহৃত হয় যেগুলা, এই জাতীয় রেস্ট্রিকশন এনজাইমগুলোকে আমরা সাধারণভাবে পরিচিত এনজাইম পরিচিত আরই বলে থাকি। ওকে, এবার আমরা চলে যাব কোথায়, 4 নম্বর প্রশ্নে। ক্লোনিং ভেক্টরের সংজ্ঞা দাও। ক্লোনিং ভেক্টর, তাহলে এখানে প্রথম যে কথাটা আসছে সেটা হলো ক্লোনিং। ক্লোনিং শব্দটা আমরা জেনে গেছি যে জিনের হুবহু কপি তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হয় ক্লোনিং, জিন ক্লোনিং। ওকে, আর ভেক্টর, ভেক্টর শব্দের অর্থ হলো বাহক। তাহলে এখানে বাহক বলতে অ্যাকচুয়ালি কি বুঝাইছে, দেখো প্লাজমিডের নাম তোমরা জানো, আমি জাস্ট একটু প্লাজমিড সম্পর্কে ধারণা দিব। ধরে নাও এইটা হলো একটা ব্যাকটেরিয়া, একটা দণ্ডাকার ব্যাকটেরিয়া, এইটা ধরে নাও। ওকে, তাহলে ব্যাকটেরিয়ার নিজস্ব যে ক্রোমাটিন থাকে, অর্থাৎ নিজের যে ক্রোমোজোমাল ডিএনএ থাকে, এইটুকু মনে করো সেই ব্যাকটেরিয়ার নিজস্ব ক্রোমোজোমাল ডিএনএ। ওকে, পেঁচিয়ে গুছিয়ে আছে। এইটাকে আমরা সাধারণভাবে নিউক্লিয়েট বলে থাকি। আর এই ক্রোমোজোমাল, ব্যাকটেরিয়ার ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও কিছু কিছু ব্যাকটেরিয়াতে এক্সট্রা একটা গোলাকার ডিএনএ আমরা থাকতে দেখি। এই যে এক্সট্রা গোলাকার ডিএনএ, আমি যেটা এখানে রেড কালারে দেখালাম, এমন এক্সট্রা গোলাকার ডিএনএ থাকতে দেখি। এই এক্সট্রা গোলাকার ডিএনএ গুলাকে আমরা বলে থাকি হলো প্লাজমিড, যারা ব্যাকটেরিয়া কপি হওয়ার সাথে সাথে এই প্লাজমিড গুলো, এই গোলাকার ডিএনএও কিন্তু তারা কপি হইতে থাকে। খেয়াল করো, তাহলে এমন গোলাকার ডিএনএ যারা ব্যাকটেরিয়ার মধ্যে এবং ইস্ট জাতীয় কিছু এককোষী ছত্রাকেও এই প্লাজমিডের অস্তিত্ব পাওয়া গেছে। তাহলে এমন গোলাকার ডিএনএ, খেয়াল করো, যারা মূল কোষের মূল যে কি ক্রোমোজোমাল ডিএনএ আছে, এই যে এটা হলো কোষের মূল ক্রোমোজোমাল ডিএনএ, সেইটা বাদে এক্সট্রা যে একটা গোলাকার ডিএনএ থাকে তাদেরকেই মূলত আমরা প্লাজমিড বলি। সব কোষে পাবা না, সব ব্যাকটেরিয়াতে পাবা না, কিছু কিছু ব্যাকটেরিয়া এবং ওই যে বললাম কতিপয় ইস্ট প্রজাতিতে আমরা দেখে থাকি, এদেরকে আমরা বলে থাকি হলো প্লাজমিড। তাহলে প্লাজমিড কিন্তু ডিএনএ দিয়ে তৈরি। তাহলে এই প্লাজমিডের ডিএনএ কে কেটে সেখানে যদি আমরা কাঙ্ক্ষিত জিন, আমরা জানি জিন ইজ নাথিং বাট পার্ট অফ ডিএনএ, তাহলে কাঙ্ক্ষিত জিন এনে সেখানে যুক্ত করে দিতে পারি, দিয়ে কি ক্লোন করতে পারি। আবার অনেক সময় ভাইরাল ডিএনএ কেও ব্যবহার করে তার সাথে আমরা ভাইরাস থেকে ডিএনএ নিয়ে সেই ডিএনএ এর সাথে আমার কাঙ্ক্ষিত জিনটাকে, অর্থাৎ ডিএনএ এর অংশকে যুক্ত করে দিয়ে, ভাইরাস যেহেতু খুব দ্রুত মাল্টিপ্লাই করে, তাই ভাইরাসের মাল্টিপ্লাই করার সাথে সাথে আমার কাঙ্ক্ষিত জিনেরও কিন্তু ক্লোন হইতে থাকে, অর্থাৎ তার হুবহু কপি তৈরি হইতে থাকে। ঠিক আছে, তাহলে ঠিক এই ভাইরাল ডিএনএ বা এই যে আমি বললাম ব্যাকটেরিয়ার প্লাজমিডের ডিএনএ বা অন্য যে কোনো ডিএনএ হইতে পারে, তার সাথে আমার কাঙ্ক্ষিত ডিএনএ কে, অর্থাৎ কাঙ্ক্ষিত জিনের, জিন বলতে আমরা জানি যেটা যে ডিএনএ নির্দিষ্ট অংশ, সেই অংশটুকুকে জুড়ে দিয়ে যদি আমরা কি করি, জিনের ক্লোনিং করতে থাকি, জিনের কপি তৈরি করতে থাকি, তাইলে এই ঘটনাটাকে আমরা বলে থাকি হলো জিন ক্লোনিং। আর যাকে আমি অবলম্বন করলাম, যার সাথে আমার কাঙ্ক্ষিত জিনটাকে যুক্ত করে দিয়ে কপি করে নিলাম, সেই ডিএনএ টুকুকে আমরা বলে থাকি হলো ক্লোনিং ভেক্টর। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একদম সাধারণভাবে বলি, তাহলে ক্লোনিং ভেক্টরের অন্যতম উদাহরণ হলো প্লাজমিড, সাথে ভাইরাল ডিএনএ, এই দুইটাই মানে প্রধান হলো ক্লোনিং ভেক্টর হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। ওকে, এবার আমরা ক্লোনিং ভেক্টর বুঝে গেছি। এবার যেটা আমরা বুঝবো সেটা হলো পিসিআর। পিসিআর এর পূর্ণ রূপ লিখতে বলছে। তাহলে পিসিআর কি?
আগে আমরা ইলাবোরেট করি, অর্থাৎ পূর্ণরূপটা বলে দিই, যেটা প্রশ্নে চাওয়া হয়েছে সেটা হলো পলিমার চেইন রিয়াকশন। বিষয়টা কি? কোনো জীবের ডিএনএ কে কি করা হবে, সেই জীবের থেকে বের করে এনে, সেই জীবের কোষ থেকে বের করে এনে কোষের বাইরে যদি তার মাল্টিপ্লাই করা যায়, খেয়াল করো, তাহলে সেটাকে আমরা সাধারণভাবে পিসিআর বলে থাকি। তোমরা এখন এই পিসিআর শব্দটার সাথে যথেষ্ট পরিচিত, যে করোনা টেস্টের জন্য, করোনা ভাইরাস টেস্টের জন্য পিসিআর টেস্টের কথা শুনছো, র্যাপিড কিট টেস্টের কথা শুনছো। তাহলে এই টেকনোলজি, অর্থাৎ ভাইরাল যে ডিএনএ বা আরএনএ, সাধারণত করোনা ভাইরাস আরএনএ ভাইরাস, তাহলে করোনা ভাইরাসের জিনোমকে খেয়াল করো, করোনা ভাইরাসের জিনোমকে, অর্থাৎ তার আরএনএ, সম্পূর্ণ আরএনএ তার জিনোম, সেই জিনোমকে করোনা ভাইরাস থেকে পৃথক করে দ্রুত তার মাল্টিপ্লাই করে আইডেন্টিফাই করার প্রক্রিয়াটাকে আমরা এখন কি বলছি, পিসিআর। খেয়াল করো, তাহলে এই পিসিআর পদ্ধতিতেই মূলত কি করা হচ্ছে, যে করোনা ভাইরাসের জিনোমকে মাল্টিপ্লাই করে তাকে আইডেন্টিফাই করে সার্টিফিকেট দেওয়া হচ্ছে যে না, ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস আছে কি নেই। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে পিসিআর টেস্ট, তোমরা জানবা। তাহলে পিসিআর কে আমরা যদি এখন ইলাবোরেট করি সহজ ভাষায়, সেটা কি, পলিমার চেইন রিঅ্যাকশন। ওকে, এবার যদি আমি দেখি মলিকুলার মার্কার কাকে বলে, পরবর্তী প্রশ্ন 6 নম্বর। আগে বুঝতে হবে মার্কার কি। মার্কার মানে চিহ্ন, অর্থাৎ তুমি এক জীব থেকে জিন আরেক জীবে যখন ট্রান্সফার করবা, তখন সেই জীবের মধ্যে ওই জিনটা ট্রান্সফার হইল কিনা কনফার্ম হবা কিভাবে। যদি সেটা সেই জিনটা ইনসার্ট হয়, এক জীব থেকে আরেক জীবে যদি জিন ট্রান্সফার হয়, তাহলে সেই জীবের মধ্যে ধীরে ধীরে কি হবে, সেই জীব বড় হবে এবং সেই জীবে এক সময় বৈশিষ্ট্য প্রকাশিত হবে। সেটা দেখে আমরা কি বলতে পারি যে না, কি হয়েছে, ওই বৈশিষ্ট্যটাকেই তখন আমরা মার্কার বা চিহ্ন হিসাবে ধরতে পারি যে আমার কাঙ্ক্ষিত জিন যে জীবে আমি চাইছিলাম সেই জীবে আমি ট্রান্সফার করতে সক্ষম হয়েছি। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলবো ফিনোটাইপিক মার্কার। বাট মলিকুলার মার্কার বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আণবিক, মল শব্দের অর্থ অণু। তাহলে কোন আণবিক পর্যায়ে অণুকে বিশ্লেষণ করে যদি, কোন অণুকে বিশ্লেষণ করে যদি আমরা কনফার্ম হই যে আমি যে জিন এক জীব থেকে আরেক জীবে ট্রান্সফার করছি সেটা কি হয়েছে, তাহলে সেই ধরনের অণুদেরকে আমরা বলে থাকি মলিকুলার মার্কার। যেমন আমি যদি জোনাকির থেকে জোনাকি জ্বলার জন্য দায়ী জিনটাকে আমি তামাক গাছে দিয়ে দিলাম, তাহলে সেই তামাক গাছের টিস্যু কালচার করে চারা হয়ে তারপরে যদি সে গাছে এক সময় জলে মানে আলো নির্গত করে, তাহলে ওই আলো নির্গত হওয়াটাকেই আমি বলবো কি মার্কার, যে এটাই কি চিহ্ন যে না কাজ হয়েছে। কিন্তু তার আগে তুমি কি করে বুঝবা, তার আগে যে টিস্যুতে তুমি এইভাবে জিন ট্রান্সফার করলা, সেই টিস্যুর কিছু অংশ থেকে যদি তুমি তার ডিএনএ কে আইসোলেশন করে দেখো যে ওখানে তার আগে যে জিনোম সিকোয়েন্সিং ছিল তার থেকে ডিএনএ ট্রান্সফারের পরে নতুন জিনোম সিকোয়েন্সিং সেখানে দেখা যাচ্ছে, অর্থাৎ ডিএনএ প্রোফাইলে কি পরিবর্তন এসে গেছে, তাহলে ওই পরিবর্তনটাই মার্কার। অর্থাৎ ডিএনএ, নতুন ডিএনএ সেখানে যুক্ত হয়েছে, বা এই যে ডিএনএ প্রোফাইল যে চেঞ্জ হলো, এটাই কি একটা মার্কার, মলিকুলার মার্কার। আবার অনেক সময় দেখা যায় যে জিন এক জীব থেকে আরেক জীবে ট্রান্সফার হওয়ার কারণে কি হয়, সেই জীবের মধ্যে কিছু রাসায়নিক পদার্থের সৃষ্টি হয়। সেই রাসায়নিক পদার্থগুলোকে আইডেন্টিফাই করেও ওই রাসায়নিক পদার্থ আমরা নিশ্চিত হতে পারি যে না, এই জিন আসার কারণেই এই পার্টিকুলার রাসায়নিক পদার্থ গ্রহীতার জীবে তৈরি হচ্ছে। তাই ওই রাসায়নিক পদার্থ কি অণু, তাহলে ওই অণু দেখেও আমরা, ওই অণুদেরকেও আমরা বলতে পারি যে এরাও কি মলিকুলার মার্কার। তার মানে এখানে সাধারণভাবে বলা যেতে পারে যে এক জীব থেকে জিন আরেক জীবে ট্রান্সফার করার পর সেটা ট্রান্সফার হলো কিনা পারফেক্টলি, সেইটা বোঝার জন্য যে মার্কার বা যে চিহ্ন আমরা কি দেখে থাকি, সেই চিহ্নটা যদি আণবিক পর্যায়ের কোনো চিহ্ন হয়, তাহলে সেই আণবিক চিহ্নকে বা আণবিক কনফার্মেশনকেই আমরা বলে থাকি হলো মলিকুলার মার্কার। ওকে, এবার টটিপটেন্সি বলতে কি বোঝায়, পরবর্তী প্রশ্ন 7 নম্বর। খেয়াল করো, খুবই ইজি একটা বিষয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা কোষ থেকে নতুন জীব সৃষ্টির একটা মানে প্রবণতা বা একটা যোগ্যতা দিয়ে দিছে। বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে এটা একেবারেই প্রযোজ্য, যে একটা উদ্ভিদের প্রত্যেকটা কোষ থেকে এক একটা ইন্ডিভিজুয়াল কি
নতুন বংশধর তৈরি করা কিন্তু সম্ভব। খেয়াল করো, এই প্রবণতাটাকে বা এই যোগ্যতাটাকেই আমরা বলে থাকি হলো টটিপটেন্সি। ওকে, মর্গান নামে একজন বিজ্ঞানী প্রথম এই টটিপটেন্সি বিষয়টা আবিষ্কার করেন এবং এই শব্দটা ব্যবহার করেন। ওকে, এরপরে যদি আমরা দেখি তাহলে ৮ নম্বর প্রশ্ন, প্ল্যান্ট টিস্যু কালচার মিডিয়া জমাট বাঁধতে কোন পদার্থ ব্যবহার করা হয়? এটা খুবই সহজ ছিল, সবাই পারছো, কারণ তোমরা কম বেশি যখন প্র্যাকটিক্যাল করছো তখন জানো মিডিয়া তৈরি করতে গেলে কি লাগে। আমরা জানি মিডিয়া তৈরি করতে গেলে মাইক্রোনিউট্রিয়েন্ট লাগবে, ম্যাক্রোনিউট্রিয়েন্ট লাগবে, তারপরে হরমোন লাগবে, পানি লাগবে, কার্বন সোর্স হিসাবে সুক্রোজ লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগে। কিন্তু এত কিছু মেশানোর পরেও যদি আমরা মিডিয়াটাকে জমাট না বাঁধাইতে পারি, তাহলে সেখানে আমরা এক্সপ্লান্টের টুকরা দিলে সেটা ডুবে যাবে, সেটা জার্মিনেট করবে না। তাই আমাদের কি করতে হয়? সাধারণত এই মিডিয়াটাকে জমাট বাঁধাইতে হয়। এই মিডিয়াকে জেলির মতো জমাট বাঁধানোর জন্য আমরা একটা বিশেষ পাউডার ব্যবহার করে থাকি, যেটাকে বলা হয় অ্যাগার পাউডার। এই অ্যাগার পাউডারের বৈশিষ্ট্য হলো এদের জলীয় দ্রবণ যখন উত্তপ্ত থাকে, গরম থাকে, তখন এরা কি তরল থাকে, অর্থাৎ দ্রবণ অবস্থায় থাকে। কিন্তু যখনই এটা ঠান্ডা হয়, অ্যাগারের দ্রবণ যখনই ঠান্ডা হয়, তখনই কি সেটা জেলির মতো জমাট বেঁধে যায়। আর অ্যাগার যেহেতু ক্ষতিকর তো নাই, বরং কি মিডিয়াতে সে আরো জমাট বাঁধানোর পাশাপাশি সে কিছু ভূমিকা রাখতে পারে, অন্যান্য ভূমিকাও রাখতে পারে, ক্ষতি তো করবে না, বরং অন্য ভূমিকা রাখতে পারে, সক্ষম সে। সেই কারণেই এই জমাট কালচার মিডিয়াকে জমাট বাঁধানোর জন্য, মিডিয়ামকে জমাট বাঁধানোর জন্য এই অ্যাগার পাউডারটাকে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এটাকে অনেকে অ্যাগার অ্যাগারও বলে থাকে, বা আমরা সাধারণভাবে অ্যাগার বলে থাকি, অ্যাগার পাউডার। ওকে, এরপরে যদি আমরা দেখি তাহলে ৯ নম্বর প্রশ্ন আছে যে মিডিয়া জীবাণুমুক্ত করতে অটোক্লেভে তাপমাত্রা ও বায়ুচাপ কত রাখতে হয়? এইটা টোটালি একটা জ্ঞানের প্রশ্ন, যে ১২১ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর ১৫ PSI চাপ যদি তুমি দাও, এইভাবে যদি ৩০ মিনিট তুমি অটোক্লেভের মধ্যে এই পরিবেশ যদি ৩০ মিনিট ধরে বজায় রাখতে পারো, তাহলে সেখানে তুমি মিডিয়া রাখো বা অন্য যে সকল যন্ত্রপাতি তোমরা ব্যবহার করবা প্ল্যান্ট টিস্যু কালচার করার জন্য, তারা সবই জীবাণুমুক্ত হয়ে যাবে। কারণ ১৩০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং ১৫ PSI যে চাপ, এই চাপে কোনো জীবাণুই আর টিকে থাকতে পারে না। তাই ১ মিনিট রাখলে হবে না, অন্তত ৩০ মিনিট যদি রাখা যায়, তাহলে এই যে মিডিয়া সহ যা যা তুমি অটোক্লেভে দিবা, তার কোনায় কোনায় সেই তাপ এবং সেই চাপ পৌঁছে যাবে এবং সকল জীবাণু ধ্বংস হয়ে যাবে। ওকে, এইটাকে আমরা বলে থাকি স্টেলাইজেশন টেকনিক। অটোক্লেভের মাধ্যমে স্টেলাইজেশন টেকনিক। এটা স্টেলাইজেশন মানে জীবাণুমুক্তকরণ। ওকে, এবার যদি আমরা দেখি তাহলে ১০ নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হলো এমএস মিডিয়া কি? এমএস ইলাবোরেট করলে যেটা হবে মার্সেস, আর এস এ হলো শগ। এম এ হলো মার্সেস আর এস এ হলো শগ, দুজন ভদ্রলোকের নাম। ইনারা প্ল্যান্ট টিস্যু কালচার করার জন্য একটা বেসিক মিডিয়া তৈরি করেন, যেখানে একটা পরিমিত মাইক্রোনিউট্রিয়েন্ট, পরিমিত ম্যাক্রোনিউট্রিয়েন্টের কি সমন্বিত অবস্থা একটা পাউডার আকারে বাজারে কিনতে পাওয়া যায়। বা তুমি নিজেরাও যদি সেই উনাদের সেই রেশিও অনুযায়ী ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্টকে যদি মিশাও ল্যাবে, তাহলে সেই উনাদের রেশিও মেনটেন করলে সেটাকে আমরা বলে থাকি এমএস মিডিয়া। তার মানে তুমি নিজে ল্যাবে তৈরি করার বাজার থেকে কিনে নিয়ে আসো, উনাদের দেওয়া যে ফর্মুলা, অর্থাৎ যে রেশিও মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কোন মাইক্রোনিউট্রিয়েন্টটুকু কতটুকু থাকবে, কোন ম্যাক্রোনিউট্রিয়েন্ট কতটুকু থাকবে, সেই পরিমাণ দিয়ে যদি তুমি কোনো মিশ্রণ তৈরি করো, তাহলে সেইটাকে আমরা বলি এমএস মিডিয়া। তোমরা দেখে থাকবা যে আমরা যখন ল্যাবে কাজ করছি, তখন হলো ওই পাউডারটা মূলত আমরা রেডিমেড কিনে নিয়ে এসেছি। রেডিমেড পাউডারের অনেক দাম। বাণিজ্যিকভাবে যখন কেউ টিস্যু কালচার করে, তখন তারা এই এমএস মিডিয়া নিজেরাই বানায় রাখে। ওকে, এবার আমরা যদি দেখি ১১ নম্বর প্রশ্ন, গোল্ডেন রাইসকে জিএমও বলা হয় কেন? খেয়াল করো, প্রথম জানতে হবে গোল্ডেন রাইস কি। বিশেষ এক ধরনের ধান বা চাল, যেটা হালকা একটু হলুদাভ টাইপের হয়। এই চালে যেটা করা হয়েছে সেটা হলো
যে ড্যাফোডিল উদ্ভিদের থেকে বিটা ক্যারোটিন নামক যে রাসায়নিক পদার্থ আছে, সেই রাসায়নিক পদার্থ তৈরিকারী উৎপাদনকারী যে জিনটা, সেই জিনটাকে কর্তন করে এনে এই ধান গাছে ট্রান্সফার করা হয়েছে। তার মানে এই যে গোল্ডেন রাইস, এইটা হলো একটা ট্রান্সজেনিক প্লান্ট। আর আমরা জানি জিনকে মডিফাই করে যদি কোনো অর্গানিজম তৈরি করা হয় তাহলে সেটাকে জিএমও বলা হয়। জিএমও, কারণ জিএমও হলো ইলাবোরেশন জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তাহলে গোল্ডেন রাইসকে অবশ্যই কি আমরা জিএমও বলবো? কেন? কারণ এই বিটা ক্যারোটিন তৈরিকারী যে জিনটা, সেই জিনটাকে দিয়ে আমরা ধানকে কি মডিফাই করছি, সেই কারণে আমরা এই গোল্ডেন রাইসকে বলবো জিএমও। কিন্তু যখন আমি তোমাদের খাতা দেখলাম কমন ভুল, সবাই এই ভুলটা করছে, সেটা হলো সরাসরি লিখে দিছো তোমরা যে গোল্ডেন রাইসকে জিএমও বলার কারণ সেখানে বিটা ক্যারোটিন ঢোকানো হয়েছে, অর্থাৎ চালের বিষয় কি বলে ধান গাছে বিটা ক্যারোটিন ঢোকানো হয়েছে। বিটা ক্যারোটিন কিন্তু ঢোকানো হয় না, কি যেখানে ট্রান্সফার করা হয়েছে ড্যাফোডিল উদ্ভিদ থেকে বিটা ক্যারোটিন তৈরিকারী জিনকে সেখানে কি ট্রান্সফার করা হয়েছে, বিটা ক্যারোটিনকে কিন্তু না। তার মানে এটা একটা ভুল। তো এইটা একটু খেয়াল রাখবে, এরকম ভুল যেন আর না হয়। ওকে, এবার মাইক্রো প্রোপাগেশনের সংজ্ঞা দাও। মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র, প্রোপাগেশন শব্দের অর্থ জার্মিনেশন, সমার্থক ভাবে বলতে পারি আমরা। তার মানে উদ্ভিদের ক্ষুদ্র অংশ থেকে নতুন জীব বা অণুচারা তৈরির যে প্রক্রিয়া, সেটাকে আমরা মাইক্রো প্রোপাগেশন বলে থাকি। অর্থাৎ মাইক্রো প্রোপাগেশন প্ল্যান্ট টিস্যু কালচারেরই একটা সমার্থক শব্দ বলা যেতে পারে। প্ল্যান্ট টিস্যু কালচারের ক্ষেত্রে যেটা আমরা বুঝি যে কোনো পরিমাণ টিস্যু নিয়ে সেখান থেকে নতুন বংশধর তৈরি করলে সেটাকে আমরা সাধারণভাবে প্ল্যান্ট টিস্যু কালচার বলে থাকি। আর প্ল্যান্ট টিস্যু কালচার করতে গিয়ে যখন আমরা খুবই ক্ষুদ্র অংশ ব্যবহার করি উদ্ভিদের, সেই খুবই ক্ষুদ্র অংশ দিয়ে যখন আমরা নতুন বংশধরের সৃষ্টি করি, তখন সেই ঘটনাটাকে আমরা সাধারণভাবে মাইক্রো প্রোপাগেশন বলে থাকি। একদম সহজভাবে তোমাদেরকে বুঝাইলাম। ওকে, এরপরে যেটা আছে মাইক্রো প্রোপাগেশনের পর টিআই প্লাজমিড কি? টিআই আমরা যদি দেখি প্লাজমিড কি, সেটা তো আমরা এখানে জেনে গেলাম। এই হলো সেই প্লাজমিড, অর্থাৎ কতিপয় ব্যাকটেরিয়া এবং কতিপয় ইস্ট কোষে তাদের মূল যে ক্রোমোজোমাল ডিএনএ, সেই ডিএনএ ছাড়াও অতিরিক্ত যে গোলাকার ডিএনএ থাকে, সেটাকে আমরা প্লাজমিড বলি। প্লাজমিড কাকে বলে আমরা আগেই জেনে গেছি। এবার প্রশ্ন হলো টিআই প্লাজমিডটা কি? তাহলে প্রথমে আমাকে টিআই কে ইলাবোরেট করতে হবে। আমি যদি টি দিয়ে বুঝি তাহলে সেটাকে বোঝায় টিউমার, আর আই দিয়ে যদি বুঝি তাহলে ইনডিউসিং। খেয়াল করো, টিউমার ইনডিউসিং। তার মানে টিআই, এই প্লাজমিডটারে যদি আমি এখন বলি টিআই প্লাজমিড, তাহলে কি দাঁড়াবে? টিতে হবে হলো টিউমার আর আইতে হলো ইনডিউসিং। টিউমার ইনডিউসিং প্লাজমিড। এখন প্রশ্ন হলো এই টিউমার ইনডিউসিং প্লাজমিডটা আবার কি? এই প্লাজমিড যাদের শরীরে থাকে, অর্থাৎ অ্যাগ্রোব্যাকটেরিয়াম নামক বিশেষ ধরনের মাটিতে জন্মানো ব্যাকটেরিয়ার শরীরে এই বিশেষ ধরনের প্লাজমিড থাকে, টিআই প্লাজমিড। এই ব্যাকটেরিয়া দিয়ে যদি তুমি কোনো টিস্যুকে ইনফেক্ট করাও বা কোনো প্ল্যান্টকে ইনফেক্ট করাও, তাহলে সেই প্ল্যান্টের টিউমারের মতো গঠন সৃষ্টি হতে থাকে। তাই এই ধরনের প্লাজমিডকে নামকরণ করা হয়েছে টিআই প্লাজমিড, অর্থাৎ টিউমার ইনডিউসিং প্লাজমিড। ইনডিউসিং মানে হলো প্ররোচনা দেওয়া, ইনডিউসিং মানে প্ররোচনা দেওয়া। তাইলে টিউমার তৈরির প্ররোচনা দানকারী যে কি প্লাজমিড, সেই প্লাজমিডকেই আমরা বলে থাকি হলো টিউমার ইনডিউসিং প্লাজমিড। ওকে, তার মানে নরমালি একটা প্ল্যান্টের টিস্যুতে বা সেই প্ল্যান্টের অংশে কোনো টিউমার তৈরি হচ্ছিল না, কিন্তু যখনই এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম দিয়ে তাকে তুমি ইনফেক্ট করাবা, তখন অ্যাগ্রোব্যাকটেরিয়ামের শরীরে থাকা এই বিশেষ প্লাজমিডের কারণে ওই প্ল্যান্টে, যে প্ল্যান্টে তুমি অ্যাগ্রোব্যাকটেরিয়াম ঢুকাইছো, সেই প্ল্যান্টে যে ইনফেকশন করাইছো, সেই প্ল্যান্টে টিউমারের সৃষ্টি হতে থাকবে। খেয়াল করো, সেই কারণে এই ধরনের প্লাজমিডকে টিআই প্লাজমিড নামকরণ করা হয়েছে। অর্থাৎ প্ল্যান্টে হলো টিউমার তৈরি করার প্ররোচনা দানকারী হলো জিন, এদের মধ্যে আছে, এই প্লাজমিডে আছে। তাই এই প্লাজমিডকে নাম করা হয়েছে টিআই প্লাজমিড, টিউমার ইনডিউসিং প্লাজমিড।
ওকে, কেন? এরপরে যেটা আছে সেটা এসসিপি বলতে কি বোঝায়? তোমরা অনেকেই জাস্ট এসসিপির ইলাবোরেশন করে রেখে দিছো, হবে না। এখানে বলা হয়েছে এসসিপি বলতে কি বোঝায়, আমি কিন্তু বলি নাই পূর্ণরূপ লিখো। তাইলে কি বোঝায়, আগে তোমাকে বুঝাই কি বোঝায় সেটা বলতে গেলে আগে ইলাবোরেশন করে নিতে হবে। সেটা হলো সিঙ্গেল সেল প্রোটিন, সিতে সিঙ্গেল, সিতে সেল, পিতে প্রোটিন, এসসিপিতে সিঙ্গেল সেল প্রোটিন ইলাবোরেশন করলে হবে। এবার হলো প্রশ্ন যে এই সিঙ্গেল সেল প্রোটিনটা কি? খেয়াল করো, সাধারণত আগে আগে যেটা দেখা যেত, ইস্ট নামে একটা বিশেষ ধরনের ছত্রাক আছে, সেই ছত্রাকের দেহের পুরা শুষ্ক ওজনের প্রায় 37% প্রোটিন থাকে। আমরা জানি যে প্রোটিনের মূল উৎস কিন্তু প্রাণী, অর্থাৎ আমরা যখন মাংস খাই, মাছ খাই, সেখানে প্রচুর প্রোটিন থাকে। সাথে সাথে যদি আমরা বলি তাহলে উদ্ভিজ প্রোটিনের মধ্যে ডাল সব থেকে কি পরিচিত। কিন্তু আধুনিক কালে এই অণুজীবের থেকে প্রোটিনকে পৃথক করে প্রোটিন কেক আকারে মানুষকে ফুড সাপ্লিমেন্ট হিসাবে কি প্রদান করার একটা প্রবণতা বা চেষ্টা কিন্তু চলছে। তাহলে সুবিধা কি হবে, যে যদি হাঁস মুরগি বা এই সকল প্রাণী, উদ্ভিদ মানে যে সকল প্রাণীতে প্রোটিন আছে, এই প্রাণীর চাষাবাদ কমে গেলেও বিকল্প প্রোটিন হিসাবে যেন আমরা সেইগুলাকে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি ইস্টের কথা বলি, যে ইস্টের শরীর শুষ্ক ওজনের 37% প্রোটিন যদি আমরা ধরি, তাহলে একটা ঘরের মধ্যে প্রতি বছরে মানে মন মানে কি বলবো, যে মন হলো তৈরি করা, মন তো বুঝো তোমরা মাপের একক, মন কি প্রোটিন সেখানে তৈরি করা সম্ভব, এবং এখানে পিওর প্রোটিন হবে। এবং এই প্রোটিন যেহেতু বীজ থেকে জীবাণুমুক্ত পরিবেশে সুন্দরভাবে আইসোলেট করা হবে, সেই কারণে এই প্রোটিনের যে গুণগত মান অনেক ভালো থাকবে, সহজপাচ্য হবে, এবং সেখানে প্রোটিনের পরিমাণও কিন্তু অনেক বেশি হবে। যে কারণে কি হবে, যে হাঁস মুরগি বা কোনো খাবার যদি আমাদের কাছে নাও থাকে বা আমরা যদি নাও পাই, তাও কিন্তু প্রোটিনের অভাবে আমাদের কিন্তু সমস্যা হবে না। অর্থাৎ পৃথিবীতে ধীরে ধীরে জনসংখ্যা বাড়ছে, কিন্তু প্রাকৃতিক বিভিন্ন প্রতিকূলতার কারণে কি হচ্ছে, যে চাষাবাদের জন্য যে সকল উদ্ভিদ বা প্রাণীদেরকে আমরা চাষ করে থাকি, তারা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে বা তাদের কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে। তো সেই কারণে এক সময় যদি পৃথিবীতে জনসংখ্যা তুলনায় এই প্রোটিনের সোর্সগুলা যদি কমে আসে, তখন আমরা হলো বিকল্প প্রোটিন হিসাবে কিন্তু এই অণুজীব থেকে বের করে আনা প্রোটিনকে আমরা কাজে লাগাইতে পারবো। এই ধরনের প্রোটিনকে আমরা সিঙ্গেল সেল প্রোটিন বলে থাকি। তবে আগেকার যদিও এখানে ইস্ট বা এরকম এককোষী জীব থেকে প্রোটিন বের করে আইসোলেট করে সেটাকে প্রক্রিয়াজাত করা হতো, সেই কারণেই এইটার নাম হয়েছে সিঙ্গেল সেল প্রোটিন। তবে এখন ব্যাপক অর্থে, যেমন মাশরুম কিন্তু এককোষী জীব না, মাশরুম কিন্তু বহুকোষী ছত্রাক। এই মাশরুমেও কিন্তু প্রচুর প্রোটিন থাকে। এই মাশরুম প্রক্রিয়াজাত করেও যদি এখন প্রোটিনকে আলাদা করা হয় এবং সেইটাকে প্রক্রিয়াজাত করে যদি প্রোটিনের চাহিদা মেটানো হয়, তাহলে সেই ক্ষেত্রেও সেটাকেও আমরা সাধারণভাবে সিঙ্গেল সেল প্রোটিন হিসাবে আমরা তাদেরকে এখন মূল্যায়ন করে থাকি বা অভিহিত করে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি এই সিঙ্গেল সেল প্রোটিনের শুরু কিন্তু ছিল ওই এককোষী যে অণুজীবগুলো আছে, অর্থাৎ ছত্রাকগুলো, ইস্ট, সেখান থেকেই কিন্তু মূলত এই এককোষী প্রোটিনের ধারণা, অর্থাৎ অণুজীব থেকে প্রোটিন নিষ্কাশনের ধারণা। খেয়াল করো, কিন্তু বর্তমানে শুধু এককোষী না, বহুকোষী জীব থেকেও প্রোটিনকে আলাদা করা হচ্ছে, বাট সেটাও এখন এককোষী প্রোটিন বা সিঙ্গেল সেল প্রোটিন হিসাবে হলো পরিচিতি পাচ্ছে তারাও। ওকে, দেখো এরপরে যদি আমরা দেখি, তাহলে আইপিআর এর পূর্ণরূপ লিখো। তার মানে এখানে শুধু জাস্ট ইলাবোরেশন করতে বলা হয়েছে, ইলাবোরেট করতে বলা হয়েছে। আইপিআর, আইতে হলো ইন্টেলেকচুয়াল, পিতে প্রপার্টি, আর এ রাইট। তাহলে এইটা লিখবে। এখন প্রশ্ন হলো এই আইপিআরটা কি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটা কি? দেখো, আমি একটা কিছু আবিষ্কার করলাম, এবার সেই আবিষ্কার যে আমি করছি তার যে একটা স্বীকৃতি, সেই স্বীকৃতিটাকেই বলা হয় আইপিআর, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। মনে করো আমি ধরে নিলাম, জানি না কোনোদিন কিছু আবিষ্কার করতে পারবো কিনা, ধরে নিলাম আমি পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড কমানোর একটা পদ্ধতি আবিষ্কার করলাম, যে আমি কোনোভাবে
কোনো একটা কোনো ব্যাকটেরিয়াতে এমন জিন আমি স্থানান্তর করলাম অন্য জীব থেকে এনে যে ওই ব্যাকটেরিয়াগুলা কি করে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করে হলো পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড হলো কমিয়ে ফেলছে। তাহলে এই টেকনিক আমি আবিষ্কার করলাম, এর জন্য আমাকে যে স্বীকৃতি দেওয়া হবে যে এই যে প্যাটার্নটা, সেই প্যাটার্নের মালিক আমি, ওই প্যাটার্নটাই হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি। কারণ এটা জ্ঞান ভিত্তিক কিন্তু প্রপার্টি, এটা কিন্তু কি মানে কি বলবো জমি জায়গা এমন প্রপার্টি না, জ্ঞান ভিত্তিক প্রপার্টি হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি। অর্থাৎ আমি এই যে টেকনোলজিটা আবিষ্কার করলাম বা আমি টেকনিকটা আবিষ্কার করলাম, এইটাই কি এইটার প্যাটার্নটাই কিন্তু একটা প্রপার্টি, হলো জ্ঞান ভিত্তিক প্রপার্টি, জ্ঞান ভিত্তিক সম্পদ। তাহলে এই সম্পদের মালিক যে আমি, তার যে স্বীকৃতি আমি পাবো সেটাকেই বলা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। ওকে, তাহলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কি সেটা আমরা বুঝলাম, তার গুরুত্ব কি হবে সেটাও তো তোমরা আশা করি বুঝবা পারবা, যেগুলো আবার ইসের ক্ষেত্রে মানে ব্রড কোশ্চেনের ক্ষেত্রে এগুলো এসে থাকে। ওকে, এরপরে যেটা আছে 16 নম্বর প্রশ্ন, সেটা হলো বায়ো ফার্টিলাইজার। বায়ো শব্দের অর্থ থেকে তো আমরা বুঝি জীব, আর ফার্টিলাইজার শব্দের অর্থ হলো সার। তাহলে সরাসরি কোনো জীবকে যখন আমরা সার হিসাবে ব্যবহার করি তখন সেই সারদেরকে আমরা বলি বায়ো ফার্টিলাইজার। খেয়াল করো, বায়ো ফার্টিলাইজার আর জৈব সার এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। অর্থাৎ জীবাণু সার আর জৈব সার, জীবাণু সারকে আমরা ইংরেজিতে বায়ো ফার্টিলাইজার বলে থাকি। অর্থাৎ জীবের দেহ অবশেষ বা দেহের অংশ বিশেষ থেকে যে সার তৈরি হয় সেই সারগুলাকেই মূলত আমরা জৈব সার বলে থাকি। কিন্তু তুমি সার হিসেবে যদি সরাসরি কখনো জীবাণুকেই ব্যবহার করো, প্রক্রিয়াজাত করে জীবাণুকে প্রক্রিয়াজাত করে সেটাই যদি তুমি সার হিসেবে ব্যবহার করো, তাহলে সেই ধরনের সারকে আমরা বলে থাকি হলো বায়ো ফার্টিলাইজার বা জীবাণু সার। যেমন তোমরা জানো নস্টক, অ্যানাবেনা এই টাইপের যে জীবাণুগুলো আছে, অণুজীবগুলো আছে, যাদেরকে আমরা সাধারণভাবে সায়ানোব্যাকটেরিয়া বলি। তাহলে এই সায়ানোব্যাকটেরিয়ারা তারা কিন্তু নাইট্রোজেন আবদ্ধ করতে পারে। কিছু ব্যাকটেরিয়া আছে যারা নাইট্রোজেন আবদ্ধ করতে পারে, সেই নাইট্রোজেন নাইট্রেট লবণে তারা কি পরিণত করে, যেটা পরবর্তীতে উদ্ভিদের গ্রহণ করতে সুবিধা হয়। খেয়াল করো, এই যে নষ্ট অ্যানাবেনা এদের আবার আরেকটা কাজ আছে, তারা হলো মাটিতে পানি ধারণ ক্ষমতাও কিন্তু বাড়ায় দিতে পারে। তাহলে আমি যদি এখন এই নষ্ট অ্যানাবেনা বা যে সকল ব্যাকটেরিয়ায় যে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে তাদেরকে যদি আমি এখন প্রক্রিয়াজাত করে মাটিতে বা খেতে দিয়ে যদি আমি তার উপযুক্ত পরিবেশ তৈরি করি, তাহলে তারা খুব দ্রুত কি মাল্টিপ্লাই করবে, করে কি করবে ওই খেতে যে উদ্ভিদগুলা থাকবে তাদের নাইট্রোজেনের যে কি মানে চাহিদা, নাইট্রোজেন ঘটিত যে সকল লবণের চাহিদা, সেই চাহিদা কিন্তু সে সহজে পূরণ করতে পারবে। খেয়াল করো, তো শুধু এই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই নষ্ট অ্যানাবেনা বা সায়ানোব্যাকটেরিয়া যারা আছে তারা সাধারণত নাইট্রোজেনাস যে লবণ সেইগুলাই সাধারণত তাদেরই উৎস হিসাবে মূলত কাজ করে থাকে। তাহলে একেবারে সাধারণভাবে যদি বলি, তাহলে অণুজীবকে প্রক্রিয়াজাত করে সরাসরি যদি জমির উর্বরতা বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে সেই ধরনের অণুজীব ঘটিত যে অণুজীব দ্বারা নির্মিত যে সার, সেই সারকে আমরা বায়ো ফার্টিলাইজার বলে থাকি। ওকে, এরপরে যেটা আছে সেটা হলো বায়োগ্যাসের প্রধান উপাদান কোন গ্যাস। আমরা জানি বায়োগ্যাস কিন্তু একটা কমপ্লিকেটেড কি একটা গ্যাস, নানান ধরনের গ্যাসের সমষ্টিকে আমরা বায়োগ্যাস বলি। জীবের দেহ অবশেষ পচে গলে যে গ্যাসের সৃষ্টি হয় সেই গ্যাসটাকেই মূলত আমরা সাধারণভাবে বায়োগ্যাস বলে থাকি। খেয়াল করো, তাহলে এই যে বায়োগ্যাস, এছাড়াও যে গরুর গোবর থেকেও বায়োগ্যাস হয়, তার মানে এক কথাই গরু খাচ্ছে কি জীবিত খাচ্ছে, উদ্ভিদকে খাচ্ছে, সেটা আংশিক পরিপাক করছে, করার পরে যেটা অপরিপাক থেকে মানে অপাচ্য যে খাদ্য অংশটুকু সেটাই তো গোবর। তো তার মধ্যে যখন অণুজীব জন্মে, সেই অণুজীবের থেকে শরীর থেকে নিঃসৃত এনজাইমের প্রভাবে যে কেমিক্যাল রিঅ্যাকশন হয়, তার প্রভাবে নানান ধরনের গ্যাসের উদ্গীরণ হয়। সেই সকল গ্যাসকে সমষ্টিগতভাবে আমরা বায়োগ্যাস বলি। তাহলে এই বায়োগ্যাসের সবথেকে বেশি পরিমাণ, বায়োগ্যাসের মধ্যে সবথেকে বেশি পরিমাণ যে গ্যাসটা থাকে সেটা হলো মিথেন, CH4। আমরা যদি মিথেনের সংকেত লিখি, তোমরা সবাই জানো এই যে CH4, সবাই কম বেশি তোমরা মিথেনের
সংকেত জানো। CH4 সবাই কম বেশি মিথেনের সংকেত জানে। তাহলে এই মিথেন গ্যাসটাই মূলত ইসের বায়োগ্যাসের প্রধান উপাদান। জানো। এরপরে যে প্রশ্নটা আছে এটা হলো লাস্ট, সেটা হলো আইসিজিবি এর পূর্ণরূপ লিখো। তাহলে আইসিজিইবি এটার যদি আমরা ইলাবোরেশন করি তাহলে আই হবে ইন্টারন্যাশনাল, তারপর সিতে হবে সেন্টার ফর, জিতে হবে জেনেটিক ইঞ্জিনিয়ার, জিতে জেনেটিক, ইতে ইঞ্জিনিয়ারিং, আর বিতে কি বায়োটেকনোলজি। তার মানে আইসিজিবি এর পূর্ণরূপ যদি আমি এখন লিখি তাহলে সেটা দাঁড়াচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। তার মানে বোঝা যাচ্ছে এটা হলো একটা কেন্দ্র, একটা অফিস। এই অফিসের নানান কাজ আছে এবং এই অফিসে বা এই সংস্থার সাথে, মানে এটা একটা সংস্থা এবং তার একটা অফিস, কেন্দ্র যেহেতু একটা অফিস তাহলে এটা একটা সংস্থা এবং সেই সংস্থার অধীনে কিছু অফিস আছে। এই সংস্থার সাথে যুক্ত আছে 85টা দেশ সোফার এ পর্যন্ত, আস্তে আস্তে আরো বাড়বে। উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত বায়োটেক প্রোডাক্টকে ছড়িয়ে দেওয়াটাই এই দেশের মূল উদ্দেশ্য, এই সংস্থাটার মূল উদ্দেশ্য। তো এরা মূলত যেটা করে সেটা হলো জৈব ওষুধ, তারপরে শস্যের উন্নয়ন, পরিবেশ রক্ষা, জৈব কীটনাশক, এইগুলা তৈরি এবং তার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এবং তাদের মান নিয়ন্ত্রণ এবং মান উৎকর্ষ সাধনের ক্ষেত্রে মূলত কাজ করে থাকে। এই চারটা ক্ষেত্রে, এছাড়াও আরো অনেক বিভিন্ন জায়গায় তাদের গবেষণা আছে, তারা সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করে, গবেষণার সুযোগ করে দেয় এবং যা পাওয়া যায় সেইগুলো আবার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ভূমিকা রাখে। ঠিক আছে, তাই এরা এই জৈব ওষুধ তৈরিতে অত্যন্ত গুরুত্ব দেয়, তারপরে বিভিন্ন ধরনের যে চাষযোগ্য যে শস্য তার উৎকর্ষ সাধনে করে, এমন নানান ক্ষেত্রে তারা কাজ করে। তাহলে প্রশ্ন হলো এদের তো তাইলে অবশ্যই অফিস বা সদর দপ্তর আছে। হ্যাঁ আছে। এই সংস্থাটার যে সদর দপ্তর সেটা হলো ইটালিতে। এছাড়াও আমাদের বাড়ির পাশে বলা যেতে পারে ইন্ডিয়াতে নয়াদিল্লিতে এদের আরেকটা কি সদর দপ্তর আছে, আঞ্চলিক সদর দপ্তর আছে। এছাড়াও কেপ টাউন, তোমরা নাম শুনে থাকবা, কেপ টাউন হলো সাউথ আফ্রিকায়, সাউথ আফ্রিকার কেপ টাউনেও এদের আরেকটা অফিস বা একটা সেন্টার আছে। ঠিক আছে, কিন্তু হেডকোয়ার্টার যেটা সেটা হলো ইটালিতে। তো যাই হোক, তাহলে আইসিজিবি সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম এবং সাথে সাথে এই যে 18টা যে প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছিলাম তার মধ্য থেকে 15টা প্রশ্নের আনসার করতে হয়েছিল ইন কোর্সে। তো এখানে যেটা আমি তোমাদের দেখছি লেখা, তাতে কমন কিছু ভুল ছিল, আলোচনা করলাম। এছাড়া সবাই কম বেশি ভুল ত্রুটি করছো। তা সেই কারণেই আমি ভুল ত্রুটি যেন না করো সেই কারণেই আমি পুরা টপিকগুলো, এবং একটা জিনিস খেয়াল রাখবো যে এখানে যে টপিকগুলো আমি বললাম এগুলো সব বার্নিং টপিক, মানে খুবই গুরুত্বপূর্ণ টপিক। দেখবা টেস্টের প্রশ্ন যদি তোমরা দেখো তাহলে দেখবা এই প্রশ্নগুলাই ইলাবোরেটলি তোমাদের টেস্টে এসছে। তাই আমি একটু যা আলোচনা করলাম এই আলোচনা থেকে তোমাদের টেস্টের প্রশ্নেরও সমাধান কিন্তু অনেকাংশে হয়ে গেছে। তাই এই প্রশ্নগুলো একটু এই টপিকগুলো একটু ইলাবোরেটলি তোমরা পড়বা, আশা করি তাহলে তোমাদের ফাইনাল এক্সাম ভালো হবে। ঠিক আছে, তাই এখানে তোমাদের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু আমার এই পরীক্ষা যেহেতু এখনো হয় নাই তাই এই ক্লাসটা আমার কাছে মনে হয়েছে যে এই ক্লাসটা নেওয়া খুবই জরুরি। এইটাই তোমাদের সাথে ফোর্থ ইয়ারের শেষ ক্লাস আমার। এরপরে আর অনলাইনে আর কোনো ফোর্থ ইয়ার ক্লাস হবে না, অর্থাৎ তোমরা যারা এখন ফোর্থ ইয়ারে আছো তাদের সাথে আর ফোর্থ ইয়ারের ক্লাস হচ্ছে না। তোমরা যখন মাস্টার্সে চলে যাবে পরীক্ষা শেষ করে, তখন আবার তোমাদের সাথে আমার ক্লাস হবে। আশা করি ততদিন আমরা সরাসরি ক্লাসে তোমরা আসবা, সরাসরি তোমাদের ক্লাসের ব্যবস্থা হবে। ওকে, ভালো থেকো সবাই, দোয়া করো আমার জন্য, দোয়া করো সারা পৃথিবীর জন্য। এবং সরকারের যে সিদ্ধান্তগুলা আমার কাছে মনে হয়েছে ম্যাক্সিমামই তোমাদের পক্ষে গেছে, এবং তোমাদের যে হতাশাগুলা ছিল এই বৈশ্বিক এই মহামারীতে যে সমস্যার সৃষ্টি করছিল তার অনেকটাই আমার কাছে মনে হয়েছে যে তোমাদের ক্ষেত্রে সেই সমস্যাটা লাঘব হয়ে গেছে অনেকাংশেই। খেয়াল করো, পুরো একটা বছর যেখানে লস হতে পারতো সেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে হয় নাই এই অনলাইন বা ডিজিটাল বাংলাদেশের কারণে।
এই ডিজিটালি যে ক্লাসগুলো আমি তোমাদের নিছি বা আমরা নিছি, সেই ক্লাসগুলোকে আমলে নিয়েই কিন্তু তোমাদের এখন ফাইনাল পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাই তোমরা কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হও নাই। তাই ধন্যবাদ সবাইকে, কর্তৃপক্ষকে, এবং তোমরা যারা হতাশ ছিলা তাদেরকে বলি, যে কোনো পরিস্থিতি জীবনে আসতে পারে, কোনো ক্ষেত্রে হতাশ হওয়া চলবে না, কারণ সবকিছু সমাধান আছে। তাই ভালো থেকো সবাই, দোয়া রেখো আমার জন্য, দোয়া রেখো সারা পৃথিবীর জন্য। ধন্যবাদ সবাইকে।